আমি নীলা। এই পৃথিবীতে বাবা মা কেউ নেই আমার। এই পুরো পৃথিবী জুড়ে আমি ছাড়া আমার আর আপন বলতে কেউ নেই। আমি একা। আমাকে একা পেয়ে পাড়ার মানুষজন আমাকে যা ইচ্ছে তাই বলে। এমনকি অপয়া বলতেও তাদের মুখে একবার আটকায় না। তাদের কুৎসিত কথাবার্তা, মনোভাব আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে। তাদের জীবনে একটুকু মায়া দয়া কিছুই নেই। তারা শুধু নিজেরটাই ভাবে। এমনকি আমি রাতে আতঙ্কে দু চোখের পাতা এক করতে পারি না। আমার এই একার জীবনে দুবেলা ঠিক মতো খাওয়ারও সাধ্য নেই। মানুষের কথাটুকু শুনেই অর্ধেক পেট ভরে যায়। কোনো প্রতিবাদ করলেই পাড়ার সব মানুষই হুড়মি খেয়ে কোনো প্রতিবাদ করলেই পাড়া ভর্তি সব মানুষ হুমড়ি খেয়ে পড়ে আমার ওপর। তারাই মুখ বুজে সব সহ্য করে যাচ্ছি। বাড়ি থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে দিঘির পাড়ে। আর এই অভিশপ্ত জীবনে ফিরবো না, আর কিছুতেই ফিরবো না আমি এই অভিশপ্ত জীবনে। আজই শেষ করে দেব আমি। আজই আমি সব কিছু শেষ করে দেব। এই গ্রামের এক অভাগিনী মেয়ে আমি। আজ আবার জমিদার ডেকে পাঠালো। তার ধারালো কথায়, অপমানে, অত্যাচারে জীবন যেন আর রাখতে ইচ্ছে করে না। এখনই শেষ করে দিতে পারলে। কে কে আছো এখানে? কে আছো? হাসির শব্দ যেন বেড়েই চলেছে। কিভাবে, কোথা থেকে এই শব্দ ভেসে আসছে আমি কিছুই বুঝতে পারছি না। চারিদিক থেকে হাসির প্রতিধ্বনি ভেসে আসছে। প্রতিধ্বনিগুলো একসাথে হয়ে পরিবেশ কাঁপিয়ে তুলছে। প্রকৃতিতে যেন সব ওলট পালট করে দিতে চলেছে। তারাও যেন ভয়ে কাঁপছে। বাতাসের প্রবল হাওয়া বেড়েই চলেছে। শেয়ালগুলো ডেকে চলেছে নিজ মনে। নিছক কালো অন্ধকার হয়ে রয়েছে চারপাশ। কোনো দিকে একটু আলোর ছিটে ফোটাও নেই। চাঁদটাও যেন হাসির শব্দে মুখ লুকিয়েছে। হ্যালো বন্ধুরা, টি20 ওয়ার্ল্ড কাপ আকর্ষণীয় হয়ে উঠেছে। এর সাথে সাথে ইনকাম করে একটা বড় সুযোগ বেরিয়ে এসেছে। এখনকার ম্যাচগুলোতে বুদ্ধি লাগিয়ে গেম খেলে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। এছাড়াও এখানে রয়েছে আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে অনুমান করতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে উইকেট বেশি পাবে, কে বেশি ক্যাচ ধরবে এবং কোন টিম এক্সট্রা বেশি বল করবে। আপনার অনুমান যদি সঠিক হয় তাহলে আপনি আরও 800 টাকা ফ্রি বেট করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম, সেগুলিও খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড গল্প ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24/7 কাস্টমার সাপোর্ট পাবেন। তাহলে আর দেরি কিসের? ডেসক্রিপশন এবং কমেন্টসে লিঙ্ক আর প্রোমো কোড পিন করা আছে এবং প্রোমো কোডটি ব্যবহার করুন, ক্যাশ প্রাইজ জিতুন। তারাগুলো থেকেও নেই, তাদের জল জল করা আলো নিবিষেই উধাও। হাসির শব্দ যেন সব কিছুকে আরো টেনে নিচ্ছে। আমাকে যেন বলছে, আয় আয়, কাছে আয়। আমার বেশ ভয় করছিল। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখার চেষ্টা করছি কেউ কোথাও আছে নাকি, কিন্তু কিন্তু কেউ নেই। চারিপাশে তাকালে কালো অন্ধকারে মিশে যাচ্ছে চোখ দুটো। কিন্তু কিন্তু কে হাসে? কেউ কেউ কোথায় আছো? কে হাসছো এভাবে? উত্তর দাও। প্রতি উত্তরে হাসি থেমে যায়। কি গো, কে? কেউ কথা বলছো না কেন? কে কে আছো আমার আশেপাশে? আমি হাসছি, আমি। কে কে তুমি? তুমি আমাকে চিনবে না। তুমি এভাবে হাসছিলে কেন? তুমি কি আমাকে চেনো? তুমি এত রাতে এখানে কি করছো?
আগে আমার প্রশ্নের উত্তর দাও, তুমি এত রাতে এই দিঘির পাড়ে কি করছো? এখানে তো এত রাতে কেউ এমনি এমনি আসে না। এই বিরাট বড় পৃথিবীতে যে আমার জন্য একখণ্ড জায়গা নেই। পৃথিবীর কাছে আমি এক বোঝা, তাই নিজের জীবন উৎসর্গ করে দিয়ে আমার আত্মাটাকে শান্তি দিতে এসেছি। কেন, কি হয়েছে? এমন কি হয়েছে তোমার সাথে? তুমি এসব কথা বলছো কেন? সে যে অনেক কাণ্ড গো। আমার যে আমি ছাড়া আর পৃথিবীতে কেউ নেই। কে দেখবে আমাকে? কে আমাকে মুক্তি দেবে এই মৃত্যু যন্ত্রণা থেকে? কি হয়েছে আমাকে খুলে বলো, না বললে আমি কি করে বুঝবো? নিঃসন্দেহে আমাকে সব খুলে বলতে পারো নিজের মনের কথা। ভয় করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার আমার নাম নীলা। আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি তাদের একমাত্র মেয়ে। আমার কোনো ভাই বোন নেই। আমি একা। তারা মারা যাওয়ার পর আমি আরও একা হয়ে যাই। এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। বাবার কিছু টাকা ঋণ ছিল জমিদার মশাইয়ের কাছে। বাবা মারা যাওয়ার পর তার ভার এসে পড়ে আমার ওপর। আমি বলেছিলাম আমি আস্তে আস্তে সব টাকা পরিশোধ করে দেব। জমিদার মশাইও রাজি হয়, কিন্তু কিন্তু একদিন ছাড়াই আমাকে ডেকে পাঠিয়ে অপমান অপদস্থ করে। আমাকে যা ইচ্ছা তাই বলে, আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। সব পাওনা নাকি এখনই নিবেন বলে হুংকার করে। আমি কিছু বললেই আমার গায়ে হাত তোলে, অপয়া মেয়ে বলে আখ্যায়িত করে। আমি এখন অসহায় একজন, যাকে অপমান করলে কেউ বিন্দু মাত্র প্রতিবাদ করে না। নিজের একটা জীবন বয়ে নিয়ে যেতেই হিমশিম খাচ্ছি, তার মধ্যে আবার জমিদারের কথা, তার করা অপমান। আমি যে আর সহ্য করতে পারছি না। এমনকি আমি মেয়ে বলে কেউ কোথাও কাজেও নিতে চায় না। মানুষের বাড়িতে কাজ করতে চাইলে অপয়া বলে বের করে দেয়, কাজে নেয় না। তাহলে তাহলে আমি এই জীবন রেখে কি করব? এ জীবনের মূল্য কারো কাছে নেই। সবাই অপমান অপদস্থ করে, সবাই অপয়া বলে। আমি কার কাছে মুখ দেখাবো? তাই এই জীবন রাখার চেয়ে না রাখাই ভালো। না গো মেয়ে, এই কাজ কখনো ভুলেও করো না। নিজের আত্মা যে শান্তি পাবে না। তাই বলে আর কত মানুষের কষ্ট সহ্য করব? আর কত কষ্ট দেব নিজেকে? জমিদারের টাকার চাপ যে আর নিতে পারছি না। অনেক বছর আগের কথা, আমার সাথেও এমন কুৎসিত একটা ঘটনা ঘটে। আমি একটি মেয়েকে প্রচণ্ড ভালোবাসতাম, সেও আমাকে খুব ভালোবাসতো। আমি বড় কাজের আশায় দেশের বাইরে বিদেশে চলে যাই 2-3 বছরের জন্য। আমি তাকে কথা দিয়েছিলাম গ্রামে ফিরলেই আমি তাকে বিয়ে করব। প্রায় দীর্ঘদিন অপেক্ষার পর আমি গ্রামে ফিরলাম 2-3 বছর পর। কিন্তু গ্রামে ফিরে আমি তাকে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু তাকে কিছুতেই খুঁজে পাইনি। অনেকদিন পর জানতে পারি আমি দেশের বাইরে যাবার কিছুদিন পর তার বিয়ে হয়ে যায় কোনো একটা শহরে। সে এখন সেখানেই সংসার করছে মনোযোগ দিয়ে। আমাকে নাকি তার একটুও মনে নেই, আমার নাম বললেও নাকি সে চেনে না। আমি এটা সহ্য করতে পারিনি, আমার পক্ষে এটা সহ্য করা সম্ভব ছিল না। সে আমাকে কথা দেওয়ার পর সে কথা কি করে ভুলে গেল? আমার মা বাবা আমাকে অনেক বুঝিয়েছিলেন, কিন্তু আমি তাকে ছাড়া কিছুতেই থাকতে পারছিলাম না। দম বন্ধ হয়ে আসছিল। না খেয়ে দিন পার করতে করতে একদিন আমি নিজের জীবনটাই শেষ করে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। সেদিন রাতে আমি চলে আসলাম এই দিঘির পাড়ে। তারপর আমি দিঘিতে লাফ দিলাম। সাঁতার জানতাম না বলে পানিতে ডুবেই মারা গেলাম। আমার লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আমার লাশ সেই পানিতে রয়েছে। আমার আত্মা এখন এই দিঘির পাড়েই ঘুরে বেড়ায়। তাই বলছি, এই ভুল করো না। আমার মতো তোমাকেও যে কষ্ট পেতে হবে, আমার আত্মার মতো তোমার আত্মাও শান্তি পাবে না, কষ্টে ছটফট করবে, কাউকে কিচ্ছু বলতে পারবে না। তুমি বাড়ি ফিরে যাও, দেখো কোনো না কোনো একটা উপায় নিশ্চয়ই বের হবে।
আমার নাম সুধয়। আজ প্রথমবারের মতো নিজের মাতৃভূমিতে যাচ্ছি। বাবার কাছ থেকে শুনেছি একসময় নাকি তারা ছিলেন কুসুমপুরের জমিদার। 1971 সালের যুদ্ধের পর পালিয়ে আসে কলকাতায়। এরপর থেকে আর কারোরই যাওয়া হয়নি সেই গ্রামে। এরপরে পার হয়ে গিয়েছে প্রায় 57 বছর। বাবা বলেছিল আমাদের নাকি কুসুমপুরে অনেক সম্পত্তি আছে। আমি একজন ইঞ্জিনিয়ার, তাই মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। বাবার কাছে শুনেছিলাম গ্রামটি নাকি শহর থেকে অনেক দূরে, তাই মনে হয় না গ্রামটিতে কোনো আধুনিকতার ছোঁয়া রয়েছে। ভাবলাম সেখানে গিয়ে কিছু একটা করব। তাই আর কিছু না ভেবেই রওনা হলাম মণ্ডলাপুরের উদ্দেশ্যে। সকাল ফুরিয়ে সন্ধ্যা নেমে এসেছে। আমিও পৌঁছে গেলাম কুসুমপুরে। গ্রামটির মাটিতে পা দিতেই বুঝতে পারলাম আমার ধারণাটি একদম ঠিক। গ্রামটি এখনও আগের মতোই আছে। চারিদিকে সবুজ রঙের গাছপালা, ঝিঝি পোকার ডাক, এ যেন এক অন্যরকম অনুভূতি। আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। বুঝতে পারলাম প্রায় রাত হয়ে গিয়েছে, তাই হয়তো কেউ নেই। একা রাস্তা দিয়ে হেঁটে চলেছি আনমনে। জমিদার বাড়ির ঠিকানা আর জমির কাগজপত্র নিয়ে এসেছি, যাতে কোনো ঝামেলায় পড়তে না হয়। আশেপাশে যে কাউকেই দেখতে পাচ্ছি না। জমিদার বাড়ির ঠিকানাটা জিজ্ঞাসা করব কাকে? এই চিন্তায় যেন অস্থির হয়ে পড়ছিলাম। ঠিকানা জানতে না পারলে সারা রাত তো রাস্তায় ঘুরে কাটাতে হবে। দ্রুত পা চালিয়ে কিছু দূর যেতেই দেখি একটি চায়ের দোকানে মিটি মিটি আলো জ্বলছে। দোকানটি দেখে মনে খানিকটা আশার আলো জেগে উঠল। দ্রুত এগিয়ে গেলাম দোকানটির কাছে। কাকাবাবু, বলছিলাম জমিদার বাড়িটা কোন দিকে? এই রাত বেড়েতে ওই পরিত্যক্ত জমিদার বাড়ির ঠিকানা নিয়ে কি করবেন মশাই? ওই পরিত্যক্ত জমিদার বাড়িটির উত্তরসূরি আমি। এখন বলুন দেখি, জমিদার বাড়িটি কোন দিকে? এত যুগ পরে কই থেকে আসলেন মশাই? মস্করা করার জায়গা পেলেন না? আমি মস্করা করবো কেন? আমি সত্যি বলছি। আমার কাছে উপযুক্ত প্রমাণও আছে। আচ্ছা ঠিক আছে, আমার প্রমাণিক কোনো দরকার নেই। ওই সামনে গিয়ে হাতের বামের বড় রাস্তাটি ধরে একটু সামনে এগুলেই জমিদার বাড়ি পাইবেন। দোকানির কথা অনুসারে আমি সামনে এগোতে লাগলাম। যত সব পাগল, কোত্থেকে যে এসব আসে? কিছুটা পথ হাঁটার পর দেখা মিলল আমার কাঙ্ক্ষিত মস্ত বড় সেই জমিদার বাড়িটির। এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে কুসুমপুর গ্রামের বুকে। জমিদার বাড়িটির সামনেই ছিল মস্ত বড় এক পুকুর। পুকুরটির নাম মণ্ডলা বুড়ির পুকুর। বাবার মুখে শুনেছিলাম এই পুকুরটি আমার দাদু আমার পিসিকে দিয়েছিলেন। আমার পিসির নাম ছিল মণ্ডলা, আর দাদু নাকি তাকে ভালোবেসে বুড়ি বলে ডাকতেন। তাই তো পুকুরটির নাম দিয়েছিল মণ্ডলা বুড়ির পুকুর। যাকগে সেসব কথা। আমি হনহন করে বাড়িটির ভিতরে চলে গেলাম। বাহিরটা যত আগাছা দিয়ে ঢাকা, ভেতরটা তেমন নয়। ভেতরটা বেশ ভালোই আছে। সারাক্ষণ পুলিশের পাহারায় থাকার কারণে বাড়িটি এখনও অক্ষত আছে। এখানে আসার আগে প্রয়োজনীয় সব ডকুমেন্ট পুলিশকে জমা দিয়ে এসেছি, তাই তো কোনো ঝামেলা পোহাতে হয়নি। একটি ঘর খানিকটা পরিষ্কার করে সেদিনের মতো শুয়ে পড়লাম। ভেবেছি সামনের বড় পুকুরটি ভরাট করে ফ্যাক্টরি বানাবো। এতে গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মনে মনে ফ্যাক্টরির প্ল্যানিং করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না।
পরদিন সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল। আমি উঠে আর এক মুহূর্ত দেরি না করে বাইরে বেরিয়ে পড়লাম। পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখি বেশ অনেক বড় পুকুর, ছোটখাটো কচুরি পানা দিয়ে পুরোটাই ভরাট হয়ে আছে। এত বড় পুকুরের পানি শোকাতে আমাকে বেশ বেগ পোহাতে হবে। তাছাড়া এই অচেনা জায়গায় আমি এত লোক পাবো কোথায়? এসব ভাবতে ভাবতে পেছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। কি মজায়, পুকুরের পানি গুনছেন নাকি? আমি পিছনে ফিরে দেখি কাল রাতের সেই চায়ের দোকানি। আরে না না, গুনছি না, পুকুরটি শুকানোর চিন্তা ভাবনা করছি। আচ্ছা, আপনি কি আমাকে কোনো সাহায্য করতে পারবেন? আসলে আমি তো এই গ্রামে কাউকে চিনি না, তাই। ঠিক আছে, এত করে যখন বলছেন তাহলে একটা ব্যবস্থা করে দিচ্ছি। দোকানি আমার কথায় রাজি হয়ে পুকুরের পানি শুকানোর সব দায়িত্ব নিল। পরদিন সকাল হতেই সে পুকুর 3-4টি মেশিন লাগিয়ে পানি চলতে শুরু করলো। লোকটির মন আসলেই অনেক ভালো। ভুটভুট শব্দ করে রাত দিন মেশিন চলতে লাগলো। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, একটানা 2 দিন মেশিন চলার পরও পুকুর থেকে সামান্য একটু পানিও কমে আসেনি। বিষয়টি নিয়ে আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। ভাবলাম হয়তো নিচে অনেক গভীর, তাই হয়তো পানি শুকোচ্ছে না। আমি আরও 2 দিন অপেক্ষা করলাম। কিন্তু অবস্থার কোনো উন্নতি হলো না। সেদিন পুকুর পাড়ে দাঁড়িয়ে কি করব সে নিয়ে চিন্তা করছিলাম। এমন সময় আমার পাশে চা দোকানে রমেশ কাকা এসে দাঁড়ালেন। তিনি আমাকে চিন্তিত দেখে বললেন, সুধয় বাবা, শোনো, আদিমকাল থেকে এই পুকুর কখনো শুকানো হয়নি। এই গ্রামের সকলের ধারণা এই পুকুরে সব প্রেতাত্মাদের বসবাস। জানি তুমি শহরে ছিলে, এসব কথায় বিশ্বাস করবে না, তবে কিছু কিছু বিষয়ে গুরুজনদের কথা মানতে হয় বাবা। এই কদিনে রমেশ কাকার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে। ওনাকে যতটুকু জেনেছি তাতে এতটুকু বেশ ভালোই বুঝতে পারছি যে উনি খারাপ চান না। কিন্তু ওনার এই কথাটির সাথে আমি একদমই একমত হতে পারলাম না। খানিকক্ষণ চুপচাপ থেকে তারপরে ওনাকে উদ্দেশ্য করে বললাম, এই পুকুর না শুকলে আমি ফ্যাক্টরি করব কোথায়? কেন, তোমার দাদুর তো অনেক সম্পত্তি, তার মধ্যে কোনো একটা জায়গা পছন্দ করে সেখানেই করে ফেলো। কিন্তু কাকা, আমার তো এই জায়গাটি বেশি পছন্দ, আর তাছাড়া জমিদার বাড়ির একদম কাছে, আমার জন্য অনেক ভালো হবে। তোমার যা ভালো মনে হয় তাই করো। আমার তোমাকে সাবধান করা উচিত ছিল, আমি করেছি। রমেশ কাকা চলে গেলেন। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ করে মনে হলো একবার পুকুরে নেমে দেখা উচিত। হতে পারে নিচে কোনো গভীর কূপ আছে, তাই হয়তো সেখান থেকে পানি উঠছে, যার জন্য পুকুরে পানি শুকাচ্ছে না। কিন্তু এমন কাজ আমি পুরো জীবদ্দশায়ও দেখিনি। আর এই জায়গা ছাড়া আমার অন্য কোনো জায়গা পছন্দও নয়। বুঝতে পারছি না কি করা উচিত। প্রায় সন্ধে ঘনিয়ে এসেছে। ভাবলাম রমেশ কাকার দোকানে গিয়ে 1 কাপ চা খেয়ে আসি। যেমন ভাবনা তেমন কাজ। রমেশ কাকার চায়ের দোকানে গিয়ে দেখি একজন মধ্যবয়সী লোক বসে চা খাচ্ছে। আমিও তার পাশে গিয়ে বসলাম। কাকা, 1 কাপ চা দিন তো দেখি। কাকা, একটা লোক ঠিক করতে হবে ডুবুরির জন্য। ডুবুরি দিয়ে কি করবে বাবা? আমার মনে হচ্ছে পুকুরের নিচে নিশ্চয়ই কোনো গভীর কূপটুপ রয়েছে, তাই পুকুরের পানি শুকাচ্ছে না। যদি কেউ পানির নিচে গিয়ে বিষয়টি লক্ষ্য করে দেখতো তাহলে অনেক ভালো হতো। আপনি লোক ঠিক করুন, যত টাকা লাগে আমি দেব।
আমার কথা শেষ না হতেই পাশে থাকা সেই লোকটি আমার কথায় সম্মতি জানিয়ে উঠলেন এবং বললেন, মানে আপনি যদি চান তাহলে আমি ওই কাজটি করতে পারি। আসলে আমার একটা কাজের খুব প্রয়োজন ছিল। আপনি সাঁতার জানেন তো? আরে হ্যাঁ হ্যাঁ, আপনি ও নিয়ে একদম চিন্তা করবেন না, আমি সাঁতার জানি। লোকটির কথা শুনে আমি ভীষণ খুশি হয়ে গেলাম। ভাবতেই পারিনি কাজটির জন্য এত সহজে কাউকে খুঁজে পাবো। আমি লোকটিকে সঙ্গে নিয়ে পুকুর পাড়ে গিয়ে পৌঁছালাম। লোকটিও বিনা দ্বিধায় হনহন করে পুকুর পাড়ে নেমে পড়ল। এরপর আস্তে করে পানিতে ডুব দিল। আমি পাড়ে দাঁড়িয়ে লোকটির জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু মিনিট দুয়েক পার হতেই আমার ভেতরটা অস্থির হয়ে পড়ল। পানির নিচে এতক্ষণ তো কারো থাকা সম্ভব নয়। লোকটি এখনও কেন উঠছে না? এরপরে 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু লোকটি পানি থেকে উঠছে না। আমার ভিতরে ভীষণ ভয় লাগতে শুরু করলো। লোকটিকে আমি বারবার বলেছিলাম যে সে সাঁতার জানে কিনা, কিন্তু লোকটি তো আমায় বলল সে সাঁতার জানে। কিন্তু এখন বাধ্য হয়ে এক সময় আমি নিজেই পানিতে নেমে পড়লাম। পানির নিচে ডুব দিয়ে লোকটিকে অনেক খোঁজাখুঁজির চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। আমি ভেবে পাচ্ছিলাম না তার পরিবারের কাছে কি জবাব দেব। আর তার পরিবারকেও তো আমি চিনি না। কি যে করি এখন? আমার এই রাতের বেলা একদম লোকটিকে পাঠানো উচিত হয়নি। পানি থেকে উঠে পাড়ে বসে রইলাম। প্রায় ঘন্টা 3 পরে লোকটি পানি থেকে উঠে আসলো। আমি লোকটিকে দেখে তো একদম হতবাক। এটা কি করে সম্ভব? এতক্ষণ পানির নিচে থেকেও কিভাবে বেঁচে থাকতে পারে সে? তুমি এতক্ষণ পানির নিচে কি করছিলে? আর এতক্ষণ পানির নিচে কেউ থাকতে পারে নাকি? বাবু, আপনি পুকুর কোনোদিনও শুকাতে পারবেন না। কেন? পুকুরের নিচে কি এমন গভীর কূপ আছে, নাকি অন্য কিছু? পুকুরের নিচে যা আছে তা জানলে আপনি বিশ্বাস করতে পারবেন না বাবু। কি যা তা বলছো? আমাকে সব খুলে বলো, কি আছে পানির নিচে? আমি যখন পুকুরের পানিতে নেমে ডুব দিলাম, ঠিক তখনই আমার মনে হলো কে যেন আমার পা ধরে পানির নিচে আমাকে টানছে। আমি অনেক চেষ্টা করছিলাম তার কাছ থেকে পানির নিচে পা ছাড়ানোর জন্য, কিন্তু পাচ্ছিলাম না। এদিকে আমার নিঃশ্বাস ফুরিয়ে আসছিল। একটা সময় আমার নিঃশ্বাস ফুরিয়ে যায়, আমি পানির অতলে ডুবে যাই। কানিক বাদে একটা বৃদ্ধ লোকের আওয়াজ আমার কানে ভেসে আসলো। কেউ যেন আমাকে করুণ সুরে ডাকছিল, বিষ্ণু বিষ্ণু বলে। বিষ্ণু, ও বিষ্ণু, উঠবি না? ওঠ, আবার ফিরে যেতে হবে তো। আমি হকচকিয়ে উঠে বসি। আমি ভেবেছিলাম হয়তো আমি মারা গিয়েছি, কিন্তু এখন তো দেখি আমি একটা আত্মা হয়ে গেছি। কিন্তু কিছুতেই আমার মাথায় আসছিল না আমার পাশের এই লোকটিকে, আর উনি আমার নাম জানলেন কি করে? আমি কিছু বলার আগে এই লোকটি আমাকে অবাক করে দিয়ে বলল, আরে ভাবিস না, তুই এখনো বেঁচে আছিস, আর তুই এখন মন্ডলাবাড়ির পুকুরের তলদেশে আছিস। আমি হতবাক হয়ে লোকটির কথা শুনছিলাম। আমরা এক সময় এই মন্ডলা গ্রামের মানুষ ছিলাম। জমিদার রাজচন্দ্র ছিলেন এক অত্যাচারী। সে নির্দোষ নিরপরাধ মানুষদের সামান্য কারণে মেরে ফেলতেন, তারপর এই পুকুরে এনে ফেলে দিতেন। আর তারপর থেকেই আমাদের আত্মা এই পানিকেই আঁকড়ে ধরে রয়েছে। অনেকেই এই পুকুর ভরাট করতে চেয়েছিল, কিন্তু তারা কেউ সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারেনি। তুই অনেক অসহায় লোক, তাই তোকে ছেড়ে দিচ্ছি। তবে মনে করে জমিদারের নাতিকে বলি সেই পুকুরের কাছে থেকে যেন দূরে সরে যায়, নইলে তারও সেই একই অবস্থা হবে।
আমার আর বুঝতে বাকি রইল না লোকটি ঠিক কি বলতে চাইছে। বাবু, আপনি আমার কথা বিশ্বাস করুন, লোকটির হাসি এতই ভয়ঙ্কর ছিল যে তার একটু হলেও আমি কিন্তু জ্ঞান হারিয়ে ফেলতাম বললাম। এরপরে বৃদ্ধ লোকটি কোথায় যেন মিলিয়ে গেল। আমি দেখি পানির নিচে আবার আমার নিঃশ্বাস ভরিয়ে আসছে। তখন তাড়াতাড়ি করে পানির উপরে আমি উঠে আসলাম। লোকটির মুখে এমন কথা শুনে বোঝাই যাচ্ছিল সে একদম সত্য কথা বলছে। তাছাড়া আমি নিজে এখানে উপস্থিত ছিলাম। লোকটি টানা 3 ঘন্টা পানির নিচে ছিল। কোনো মানুষের পক্ষে 3 ঘন্টা পানির নিচে থাকা সম্ভব নয়। আমার স্বপ্নটি আর পূরণ করা হলো না। আমি সিদ্ধান্ত নিলাম এই পুকুরের পানি আর কোনোদিনও শুকাবে না। জীবনে এমন কিছু ঘটনার সম্মুখীন হব কখনো ভাবতেও পারিনি।